শান্তি চলিয়া গেলে গোটা বাড়িটা ফাঁকা ফাঁকা ঠেকিতে লাগিল। রোজ সন্ধ্যার সময় শান্তি চা করিয়া আনিত সে ডাক্তারখানা হইতে ফিরিলেই। আজ সন্ধ্যায় আর কেহ আসিল না। দত্ত মহাশয়ের পুত্রবধূদের অত দায় পড়ে নাই। বিপিন নিজেই একটু চা করিয়া লইল। সংসারের ব্যাপারই এই, চিরদিন কেহ থাকে না। মানিকে দিয়াই সে জানে। জালে জড়াইব না বলিলেই কি না জড়াইয়া থাকা যায়? কোথা হইতে আসিয়া যে জোটে। সন্ধ্যায় উনুনে হাঁড়ি চড়াইয়া বিপিন রান্নাঘরের বাহিরে আসিয়া খানিক বসিল। বেশ জ্যোৎস্না উঠিয়াছে। ৩-৪ দিন আগেও শান্তি এই সময়টা চা দিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করেছে। আজ সত্যিই ফাঁকা ঠেকছে, কিচ্ছু ভালো লাগছে না। শান্তি আমার কে? কেউ নয়, দুদিনের আলাপ। এই তো কিছুদিন আগেও ভাবতাম মানির মতো ভালোবাসা জীবনে আর কারো সঙ্গে কখনো হবার নয়, হবেও না। মানি ছাড়া আর কারো জন্য মন খারাপ হতে পারে, এ কথা কিছুদিন আগেও যদি কেউ বলতো আমি বিশ্বাস করতাম না। এখন বুঝতে পারছি মনের ব্যাপার বড়ই বিচিত্র। কেউ বলতে পারে না কোন পথে কখন তার গতি। বৃদ্ধ দত্ত মহাশয় ঠান্ডা লাগিবার ভয়ে আজকাল সন্ধ্যার পর বাহিরে আসেন না। আজ কি মনে করিয়া তিনি বিপিনের রান্নাঘরে আসিয়া পিঁড়ি পাতিয়া বসিয়া খানিক গল্প গুজব করিলেন। শান্তির কথাও একবার তুললেন। মেয়েটি আজ চলিয়া গেল, কন্যা সন্তানের মতো সেবা যত্ন কে করে? পুত্রবধূরাও তো আছে, তেমনটি আর কাহারও নিকট পাওয়া যায় না, ইত্যাদি। বিপিন বলিল, শান্তি বড় ভালো মেয়ে, অমন চমৎকার সেবা আর কারো কাছে পাইনি ডাক্তারবাবু, আর কারো কাছে পাইনি। আমার এই বুড়ো বয়সে এক এক সময় সত্যি কষ্ট পাই সেবার অভাবে, কিন্তু ও এখানে থাকলে। আর ব্রাহ্মণের ওপর যে ওর বড় ভক্তি। আপনার চাটুকু জলখাবারটুকু ঠিক সময়ে দেওয়া ওর খুব নজর। বাড়িতে যদি কোনো দিন ভালো কিছু খাবার তৈরি হয়েছে তবে আগে আপনাকে দেওয়ার জন্যে তুলে রাখবে। দত্ত মহাশয় উঠিয়া গেলে বিপিন খাইতে বসিবার উদ্যোগ করিল। এ সময়টা দু একদিন শান্তি দালানের জানালায় দাঁড়াইয়া তাহাকে ডাকিয়া বলিত, ও ডাক্তারবাবু, একটু দুধ আজ বেশি হয়েছে আমাদের, আপনার খাওয়া হয়েছে না হয়নি? নিয়ে আসবো? মানি গেল, শান্তি গেল, এই রকমই হয়, কেহ টিকিয়া থাকে না শেষ পর্যন্ত। পরদিন সকালে ডাক্তারখানায় আসিল ভাসানপোতা মাইনর স্কুলের সেই বিশ্বেশ্বর চক্রবর্তী। বিপিন তাহাকে দেখিয়া আশ্চর্য হইল। শেষবার যখন তাহার সঙ্গে দেখা তখন মানিদের বাড়ি সে চাকুরি করে। মানির গল্প করিয়াছিল ইহার কাছে। বিশ্বেশ্বর আক্ষেপ করিয়া বলিয়াছিল, তাহার অদৃষ্টে এ পর্যন্ত কোনো নারীর প্রেম জোটে নাই। বিশ্বেশ্বর কি করিয়া জানিল সে পিলপিপাড়ার হাটতলায় ডাক্তারখানা খুলিয়াছে? বিশ্বেশ্বর বলিল, আপনি খবর রাখেন না বিপিনবাবু, আমি আপনার সব খবর রাখি। আপনাদের গাঁয়ের কৃষ্ণ চক্রবর্তীর সঙ্গে প্রায়ই দেখা হয়। ওই যে ভাসানপোতায় ওর বড় মেয়ের বিয়ে দিয়েছেন না, তার মুখেই আপনার সব কথা শুনেছি। তা আপনার কাছে এসেছি একটা বড় দরকারি কাজে। আপনাকে একটা রুগী দেখতে এক জায়গায় যেতে হবে। কোথায়? এখান থেকে ক্রোশ 2 হবে, জেয়ালাবল্লভপুর। জেয়ালাবল্লভপুর? সে তো চাষা গাঁ। সেখানকার লোককে আপনি জানলেন কি করে? আর রুগী আপনার চেনা? বিশ্বেশ্বর কেমন যেন ইতস্তত করিয়া বলিল, হ্যাঁ, তা জানাবই কি।
চলুন, একটু শিগগির করে তাহলে চলুন। দুপুরের কিছু পূর্বে দুজনে হাঁটিয়া উক্ত গ্রামে পৌঁছিল। বিপিন পূর্বে এ গ্রামে কখনো আসে নাই, তবে জানিত জোয়ালার বিল এ অঞ্চলের খুব বড় বিল এবং গ্রামখানি বিলের পূর্ব পারে। বিলের ধারে মাছ ধরিয়া জীবিকা নির্বাহ করে এরূপ জেলে ও বাগদি এবং কয়েক ঘর মুসলমান ছাড়া এ গ্রামে কোনো উচ্চবর্ণের বাস নাই। বিশ্বেশ্বর কিন্তু গ্রামের মধ্যে গেল না। বিলের উত্তর পারে গ্রাম হইতে কিছু দূরে একটা বড় অশ্বত্থ গাছ, তাহার তলায় ছোট একটি চালা ঘরের সামনে বিশ্বেশ্বর তাহাকে লইয়া গেল। বিপিন বলিল, রুগী এখানে নাকি? হ্যাঁ, ঘরের মধ্যে আসুন, আসুন, সোজা চলুন, অন্য কেউ নেই। ঘরের মধ্যে ঢুকিয়া বিপিন দেখিল একটি স্ত্রীলোক, জাতিতে বাগদি কিংবা দুলে। ঘরের মেঝেতে পুরু বিচালির ওপর ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। স্ত্রীলোকটির বয়স 24-25 হইবে। রং কালো, রুক্ষ চুল, হাতে কাঁচের চুড়ি, পরনে ময়লা শাড়ি। জ্বরের ঘোরে রোগিণী বিছানার এপাশ ওপাশ করিতেছে। বিপিন ভালো করিয়া পরীক্ষা করিয়া বলিল, এর নিমোনিয়া হয়েছে, দুদিকেই ধরেছে, খুব শক্ত রোগ, খুব সেবা যত্ন দরকার। বড্ড দেরিতে ডেকেছেন আমাকে, তবুও সারাতে পারি, কিন্তু কিন্তু এর লোক কই? খুব ভালো নার্সিং চাই, নইলে। বিশ্বেশ্বর হঠাৎ বিপিনের 2 হাত ধরিয়া কাঁদো কাঁদো সুরে বলিল, বিপিনবাবু, বিপিনবাবু, আপনাকে আপনাকে বাঁচিয়ে তুলতেই হবে রুগীকে, যে করেই হোক। আপনার হাতেই সব, আপনি দয়া করে। বিপিন দস্তুর মতো বিস্মিত হইল। বিশ্বেশ্বর চক্রবর্তীর এত মাথা ব্যথা কিসের তাহা ভালো বুঝিতে পারিল না। এ বাগদি মাগি মরে বাঁচে তা বিশ্বেশ্বরের কি? ইহার আপন আত্মীয় স্বজন কোথায় গেল? চলুন, চলুন, গাছতলাটার ধারে মাদুরটা পেতে দিই, ওখানটিতে বসুন। তামাক সাজবো? বিপিন গাছতলায় গিয়া বসিল। বিশ্বেশ্বর তামাক সাজিয়া আনিয়া হুঁকাটি বিপিনকে দিবার পূর্বে মলিন জামার পকেট হইতে একটা টাকা বাহির করিয়া বিপিনের হাতে দিতে গেল। আগে বলুন, মেয়েটা কে? আপনি এর টাকা দেবেন কেন? এর লোকজন কোথায়? বিশ্বেশ্বর বলিল, কেন, আপনি শোনেননি কোনো কথা? না না, কি কথা শুনবো? বিশ্বেশ্বর মাদুরের এক প্রান্তে বসিয়া পড়িল, বলিল, ওর নাম মতি, বাগদিদের মেয়ে বটে, কিন্তু অমন মানুষ আপনি আর দেখতে পাবেন না। ভাসান পোতায় ওর বাপের বাড়ি, অল্প বয়সেও বিধবা। আপনি তো জানেন, আপনাকে বলেছিলাম, মেয়ে মানুষের ভালোবাসা কি আমি জীবনে কখনো জানিনি। কিন্তু এখন আর আমি সে কথা বলতে পারিনি ডাক্তারবাবু। ও বাগদি হোক, দুলে হোক, ওই আমায় সে জিনিস দিয়েছে আমি যা কারো কাছে পাইনি কোনো দিন। তারপর সে অনেক কথা। ভাসান পোতা স্কুলের চাকরিটি আমার সেই জন্যেই গেল। ওকে নিয়ে এই জেয়ালা বল্লভপুরে এলাম। সামান্য কিছু টাকা পেয়েছিলাম স্কুলের প্রভিডেন্ট ফান্ডের, তাতেই চলছিল। আরও মাছ বেচে, কাঠ ভেঙে, শাক তুলে আর কিছু রোজগার করত। তারপর তারপর পুজোর আগে আমি পড়লাম অসুখে, টাকাগুলো ব্যয় হয়ে গেল। ও কি করে আমায় বাঁচিয়ে তুলেছে সে অসুখ থেকে, সে বিধাতা জানে। তারপর রোজ সকালে ঠান্ডা বিলের জলে শাক তুলে তুলে এই অসুখটা বাঁধিয়েছে। এখন ওকে আপনি বাঁচান ডাক্তারবাবু, ওকে আপনি বাঁচান। এই সব কথা নিয়ে ভাসান পোতায় খুব রটনা। আমায় গালাগাল কুচ্ছ না করে তারা জল খায় না। তাই বলছি, আপনি শোনেননি কিছু? বিপিন অবাক হইয়া বিশ্বেশ্বরের কথা শুনিতেছিল। এমন ঘটনা সে কখনো শোনে নাই। শুনিয়া তাহার সারা মন বিশ্বেশ্বরের প্রতি বিরূপ হইয়া উঠিল। ছি ছি, ব্রাহ্মণ সন্তান হইয়া শেষকালে কিনা বাগদি মাগির সঙ্গে! না, আজ কি পাপই করিয়াছিল সে, কাহার মুখ দেখিয়া না জানি উঠিয়াছিল। সে বলিল, টাকা রাখুন, টাকা দিতে হবে না, কিন্তু দামি ওষুধ কিছু লাগবে। অ্যান্টিফ্লজিস্টিন একটা কিনে আনুন। আমার কাছে নেই, আমি লিখে দিচ্ছি, আপনি আনিয়ে নিন।
একটা প্রেসক্রিপশন করে দিই, খুব শক্ত রোগ কিন্তু। বাঁচবে তো ডাক্তারবাবু, ও বাঁচবে তো? নার্সিং চাই, ভালো নার্সিং চাই, আর পথ্যি। বিশ্বেশ্বর বিপিনের হাত ধরিয়া বলিল, ওষুধগুলো আপনি লিখে দিয়ে গেলে হবে না ডাক্তারবাবু, আপনি আনিয়ে দিন। এ গাঁয়ের কোনো লোক আমার কথা শুনবে না। এই ঘটনার জন্য সবাই কেউ উঁকি মেরে দেখে যায় না। এখন এখন আপনিই ভরসা ডাক্তারবাবু। এখন সে নিজে সেই রানাঘাট হইতে অ্যান্টিফ্লজিস্টিন আনিতে যাইবে, টাকাই বা দিতেছে কে? সে বলিল, আমার ডাক্তারখানায় যদি থাকতো তবে আলাদা কথা ছিল। আমার কাছে ওসব থাকে না। আপনি এক কাজ করুন, গরম খোলের পুলটিস দিন। রাই সর্ষের খোল হলে খুব ভালো হয়। তাও যদি না পান, গরম ভাতের পুলটিস দিন। আর আমার ডাক্তারখানায় আসুন, আমি ওষুধ দিচ্ছি। বিশ্বেশ্বর বিপিনের সঙ্গে আবার ডাক্তারখানায় আসিল। ডাক্তার হিসাবে বিপিন একথাও ভাবিল যে ওই কঠিন রুগীর মুখে জল দিবার কেহই রইল না কাছে। বিশ্বেশ্বর যাতায়াতে 4 ক্রোশ পথ হেঁটে ওষুধ নিতে যাবে। 2 ঘন্টা তো লাগবেই। এই সময়টা মেয়েটা একা পড়ে থাকবে। তুমিও যেমন, দুলে বাগদি জাত, ওদের কঠিন জান, ওদের এই অভ্যেস। বিশ্বেশ্বর কিন্তু সারা পথ মতিবাগদিনীর নানা গুণ ব্যাখ্যা করিতে করিতে চলিল। অমন মেয়ে হয় না, যেমন রূপ তেমনি গুণ। বিশ্বেশ্বরের গত অসুখের সময় বুক দিয়া সেবা করিয়াছে। প্রভিডেন্ট ফান্ডের টাকা খরচ করিতে দেয় না। নিজে শাক পাতা তুলিয়া ঘুনিতে মাছ ধরিয়া বেচিয়া যাহা আয় করে তাহাতেই সংসার চালাইতে বলে। অমন ভালোবাসা বিশ্বেশ্বর কখনো কাহারও কাছে পায় নাই। হঠাৎ বিপিন বলিল, আচ্ছা বিশ্বেশ্বরবাবু, রাঁধে কে? ওই রাঁধে, আমি ওর হাতেই খাই। ঢাকবো কেন ডাক্তারবাবু? যে আমায় অত ভালোবাসে তার হাতে খেতে আমার আপত্তি কি? ও আমার জন্যে কম ছেড়েছে? ওর বাবা ভাসানপোতা বাগদিপাড়ার মধ্যে মাতব্বর লোক, গোলায় ধান আছে, চাষি গেরস্ত, খাওয়া পরার অভাব ছিল না। সেসব ছেড়ে আমার সঙ্গে এক কাপড়ে চলে এসেছে। আর এই কষ্ট এখানে। হিম জলে নেমে শাক তুলে রোজ চিংড়িঘাটার বাজারে বিক্রি করে আসে, কাঠ ভাঙে, মাছ ধরে, ধান ভানে। এত কষ্ট ওর বাপের বাড়িতে ওকে কখনো করতে হতো না। তাও কি পেট পুরে খেতে পায়? আর ওই তো ঘরের ছিঁড়ি দেখলেন। স্কুলের প্রভিডেন্ট ফান্ড থেকে 55টি টাকা পেয়েছিলাম, তার আছে মোট 22টি টাকা। আর ঘরখানা করেছিলাম 10 টাকা খরচ করে। আমার অসুখের সময় ব্যয় হয়েছে 12-13 টাকা। আর বাকি টাকায় বসে বসে খাচ্ছি আর 4 মাস। তাহলেই বুঝুন পেট ভরে খাওয়া জুটবে কোথা থেকে। লোকটার জাত নাই, বাগদিনীর হাতে রান্নাও খায়। স্ত্রীলোকের ভালোবাসার দায়ে কিনা শেষে জাতকুল বিসর্জন দিল। ঔষধ লইয়া বিশ্বেশ্বর চক্রবর্তী চলিয়া গেল। যাইবার সময় বারবার বলিয়া গেল, কাল একবার বিপিন যেন অবশ্য করিয়া গিয়া রোগী দেখিয়া আসে। বিপিন পরদিন একাই রোগী দেখিতে গেল। জোয়ালা পৌঁছিতে প্রায় বৈকাল হইয়া আসিল। সম্মুখে জ্যোৎস্না রাত। এই ভরসাতেই দুপুরে আহারাদি করিয়া রহনা হইয়াছে। ঘরখানার সামনে গিয়া বিশ্বেশ্বরের নাম ধরিয়া ডাকাডাকি করিয়া উত্তর পাইল না। অগত্যা সে ঘরে ঢুকিয়া দেখিল, ঘরের মধ্যে রোগিণী কাল যেমন ছিল আজও তেমনি অঘোর অবস্থায় বিচালি ও ছেঁড়া কাঁথার বিছানায় শুইয়া আছে। বিশ্বেশ্বরের চিহ্ন নাই কোথাও। ব্যাপার কি? মেয়েটিকে এই অবস্থায় ফেলিয়া গেল কোথায়? বিপিন বিছানার পাশে বসিয়া রোগিণীকে জিজ্ঞাসা করিল, কেমন আছো? কেমন আছো? মেয়েটি চোখ মেলিয়া চাহিল। চোখ দুটি জবা ফুলের মতো লাল। অস্ফুট স্বরে বলিল, ভালো আছি। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর প্রায় 104-এর কাছাকাছি। সে জানে রুগীরা প্রায় এ অবস্থায় বলে যে সে ভালো আছে। মাথায় জল দেওয়া দরকার, তাই বা কে দেয়? বিশ্বেশ্বরবাবু কোথায়? বিশ্বেশ্বর? মেয়েটি বিপিনের মুখের দিকে কিছুক্ষণ চাহিয়া রহিল।
বিশ্বেশ্বরবাবু কোথায় গিয়েছে জানো? কতক্ষণ গিয়েছে? রোগিণী এবার বোধ হয় বুঝিতে পারিল, বলিল, কনে গিয়েছেন। ইহাকে আর কিছু জিজ্ঞাসা করা নিরর্থক বুঝিয়া বিপিন একটা জলপাত্রের সন্ধানে ঘরের মধ্যে ইতস্তত দৃষ্টি নিক্ষেপ করিল। এখনই ইহার মাথায় জল দেওয়া দরকার। এক কোণে একটা মেটে কলসিতে সম্ভবত খাবার জল আছে। বিপিন সন্ধান করিয়া একখানা মানকচুর পাতা আনিয়া রোগিণীর মাথার কাছে পাতিয়া কলসির জলটুকু সব উহার মাথায় ঢালিয়া দিল। পরে বিল হইতে আরও জল আনিয়া আবার ঢালিল। বার কয়েক এরূপ করিবার পর রোগিণীর আচ্ছন্ন ভাব যেন খানিকটা কাটিল। বিপিন থার্মোমিটার দিয়া দেখিল জ্বর কমিয়াছে। ডাক্তারি করিতে আসিয়া এ কি বিপদ! এমন হাঙ্গামাতে সে তো কখনো পড়ে নাই। হঠাৎ তাহার মনে পড়িল মানির মুখখানা। এই সব দুঃখী অসহায় রোগার্ত লোকেদের ভালো করিবার জন্যই তো মানি তাহাকে ডাক্তারি পড়িতে বলিয়াছিল। মেয়েদের সেবা পাইয়া আসিয়াছে সে চিরকাল। ইহাকে ফেলিয়া গেলে মানির শান্তির মনোরমার অপমান করা হইবে। কে যেন তাহার মনের মধ্যে বলিল, বিশ্বেশ্বর যদি ইহাকে ফেলিয়া পলাইয়া থাকে তবে এখন উপায়। সে আবার রোগিণীকে জিজ্ঞাসা করিল, বিশ্বেশ্বরবাবু কোথায় গিয়েছে জানো? কতক্ষণ গিয়েছে? জানি নে। বিপিন আর এক কলসি জল আনিতে গেল। জোয়ালার বিস্তৃত বিলের উপর সূর্যাস্তের ঘন ছায়া নামিয়া আসিয়াছে। দক্ষিণ পারে তাল গাছের মাথায় এখনো রাঙা রোদ। দূর জলের পদ্ম ফুলের বনে পদ্মপাতা উল্টাইয়া আছে, যদিও এখন পদ্মফুল চোখে পড়ে না। বল্লভপুরের দিকে জেলেরা ডিঙি বাহিয়া মাছ ধরিতেছে। একদল জলপিপি ও পানকৌড়ি জলের ধারে শোলা গাছের বনে গুগলি খুঁজিতেছে। বিপিনের মনে কেমন এক অদ্ভুত ভাবের উদয় হইল। যদি বিশ্বেশ্বর ইহাকে ফেলিয়া পলাইয়াই থাকে তবে তাহাকে থাকিতে হইবে এখানে সারা রাত। অর্থ উপার্জন করিলেই কি হয়? তাহার বাবা বিনোদ চাটুর্যে কম উপার্জন করেন নাই। অসৎ উপায়ে উপার্জিত পয়সা বলিয়াই টেকে নাই। কাহারও কোনো উপকার হয় নাই তাহা দিয়া। ঘরে রোগীর পথ্য কিছু নাই। ডাব ও ছানার জল খাওয়ানো দরকার এরকম রোগীকে। কিছু ব্যবস্থা নাই। বিপিন নিকটবর্তী দুলে পাড়া হইতে একটি লোক ডাকিয়া আনিল। বলিল, গোটা কতক ডাব নিয়ে আসতে পারবে? দাম দেব। বাবু, আপনাকে আমি চিনি। আপনি পিলপিপাড়ার ডাক্তারবাবু। আপনাকে দাম দিতে হবে না। তবে বাবু, রাত্রিরে ডাব পাড়া যাবে না তো। তা আপনি কেন? সে বামুন ঠাকুর কোথায় গেল? দেখুন তো বাবু, মেয়েটারে টুইয়ে ঘরের বার করে নিয়ে এসে তিনি এখন পালালেন নাকি? এইটা কি ভদ্রলোকের কাজ? এক প্রহর রাত্রে বিশ্বেশ্বর আসিয়া হাজির হইল। খৈল ও সাবু মিছরি কিনিতে গিয়াছিল। বিপিনকে দেখিয়া বলিল, আপনি এসেছেন? বড় কষ্ট দিলাম আপনাকে। আপনি বলে গেলেন খোলের পুলটিস দিতে। এখানে পেলাম না, তাই বাজারে গিয়েছিলাম এইসব জিনিসপত্র আনতে। তা কতক্ষণ এসেছেন? দুজনে মিলিয়া সারা রাত রোগীর সেবা করিল। সকালের দিকে বিপিন বলিল, আমি ডাক্তারখানা খুলব গিয়ে। আপনি বসুন। একে একা ফেলে রেখে কোথাও যাবেন না। আমি ওবেলা আবার আসব। একটা অদ্ভুত আনন্দ লইয়া সে ফিরিল। এই সব পল্লী অঞ্চলের যত অসহায় দুস্থ লোকেদের সাহায্য করিবার জন্যই যেন সে জীবন উৎসর্গ করিয়াছে। এই রকমের একটা মনোভাব সারা পথ তাহাকে নিজের চোখে মহৎ ও উদার করিয়া চিত্রিত করিল। আবার ওবেলা যাইতে হইবে। বিশ্বেশ্বর চক্রবর্তীর নিজ জাতিয়া প্রণয়িনীকে বাঁচাইয়া তুলিতে হইবে। দুজনেই ওরা নিতান্ত দুস্থ অসহায়। যদি কখনো মানির সঙ্গে দেখা হয় তবে সে তাহার সম্মুখে দাঁড়াইয়া কৃতজ্ঞতার সহিত বলিতে পারিবে, আমায় মানুষ করে দিয়েছ মানি। সেই গরিব অসহায় মেয়েটির রোগশয্যার পাশে তুমিই আমার মনের মধ্যে ছিলে। সেদিন রাত্রে বিশ্বেশ্বর চক্রবর্তীর ক্ষুদ্র খড়ের ঘরে বসিয়া সে বিশ্বেশ্বরকে জিজ্ঞাসা করিল, আচ্ছা বিশ্বেশ্বরবাবু, আত্মীয় স্বজন ছাড়লেন এর জন্যে, চাকরিটা গেল, জেয়ালার বিলের ধারে এইভাবে রয়েছেন,
এতে আপনার কষ্ট হয় না? কি আর কষ্ট, বেশ আছি। এখন যদি ও বেঁচে ওঠে তবে। ও আমায় যা দিয়েছে, আমার নিজের সমাজে বসে কেউ আমাকে তা দিয়েছে? দেয়নি মানে কি? বিয়ে করলেই তো পারতেন। আমার সাহস হয়নি ডাক্তারবাবু। সামান্য পণ্ডিতি করি, ভাবতাম সংসার চালাতে পারবো না। এ নিজের দিক মোটেই ভাবেনি বলে আমার সঙ্গে চলে আসতে পেরেছে। শুধু তাই নয়, আপনি ব্রাহ্মণ ও বাগদি, আপনাকে অন্য চোখেই দেখত, কারণ আপনি উচ্চ বর্ণের। তা এর সঙ্গে আপনি আলাপ করলেন কি করে? আমাদের স্কুলের কাঁঠাল গাছ ওর বাবা জমা রেখেছিল, তাই ও আসতো কাঁঠাল পাড়তে, এই সূত্রে আলাপ। এখন ওর অসুখ, নাহলে দেখতেন ওর চেহারা বেশ ভালো, বেশ ভালো দেখতে। যদি বেঁচে ওঠে তবে দেখবেন ওর মুখের এমন একটা শ্রী আছে। বিপিন অন্য কথা বাড়িল। সে নিজের অভিজ্ঞতা হইতেই জানে, প্রণয়ীদের মুখে প্রণয়িনীদের রূপগুণের বর্ণনার আদি অন্ত নাই। হইলই বা বাগদি বা দুলে। প্রেম মানুষকে কি অন্ধই করে? বিশ্বেশ্বরের উপরে বিপিনের করুণা হইল। তাহার সারা জীবনের তৃষ্ণা এই অবস্থায় পানা পুকুরের জলও লোকে পান করে তৃষ্ণার ঘোরে। বিপিন বলিল, এর বাড়িতে আপনার লোকজনের কাছে খবর পাঠান। যদি ভালো মন্দ কিছু হয় তারা আপনাকে দোষ দেবে। এরও তো ইচ্ছে হয় আপনার লোকের সঙ্গে দেখা করতে। তারা কেউ আসবে না। ওর বাবা অবস্থাপন্ন চাষি গৃহস্থ। তারা বলেছে ওর মুখ আর কখনো দেখবে না। অনেক রাত্রে বিপিন একবার জল তুলিতে গেল বিলে। ধপধপে জ্যোৎস্না চারিদিকে, অদ্ভুত শোভা স্তব্ধ গভীর নিশীথিনীর। পদ্মবনে রাত জাগা সরাল পাখি ডাকিতেছে। দূরে বিলের ধারে জেলেদের মাছ চৌকি দেওয়ার কুঁড়ের কাছে কাঠকুটো জ্বালিয়া আগুন করিয়াছে। এখন প্রায় নিভিয়া আসিতেছে। বিশ্বেশ্বরের দুর্ভাগ্য, হয়তো মেয়েটি আজ শেষ রাত্রে কাবার হইবে। বিশ্বেশ্বরকে বিপিন সে কথা বলে নাই। জ্বর অতি দ্রুত নামিতেছে। ক্রাইসিস আসিয়া পড়িল। নারীর অবস্থা অত্যন্ত খারাপ। বিপিন যাহা করিবার করিয়াছে, আর করিবার উপযুক্ত তোড়জোড় নাই তাহার। বাঁচানো যাইবে না। এই স্তব্ধ রাত্রির সীমাহীন রহস্য তাহার মনকে অভিভূত করিল। বিপিন কখনো ওসব ভাবে না, তবুও মনে হইল মেয়েটি আজ কোথায় কত দূরে চলিল। তখনও কি সে যাতে বাগদি থাকিয়া যাইবে? উচ্চবর্ণের প্রতি প্রেমের দায়ে তাহার এই যে স্বার্থত্যাগ, ইহা কি সম্পূর্ণ বৃথা যাইবে? কোথাও কোনো পুষ্পমাল্য অপেক্ষা করিয়া নাই কি তাহার সাদর অভিনন্দনের জন্য? মানি যদি থাকিত, এসব কথা তাহার সঙ্গে বলা চলিত। মানি সব বোঝে, সে বুদ্ধিমতী মেয়ে। শান্তি সেবা পড়ায় না বটে, কিন্তু তাহার শিক্ষা নাই। সে খাওয়াইতে জানে বটে, কিন্তু তাহার সঙ্গে কথা বলিয়া সে আনন্দ পাওয়া যায় না। মানি আজ কোথায় কিভাবে আছে, আর কখনো তাহার সঙ্গে দেখা হইবে না। যাক, সে যেখানেই থাক, সে বাঁচিয়া আছে। নিমোনিয়ার ক্রাইসিস খড়গ লইয়া বলি দিতে উদ্যত হয় নাই তাহাকে। সে বাঁচিয়া থাকুক, দেখিবার দরকার নাই। পৃথিবীর মাটি মানির পায়ের স্পর্শ পায় যেন, মাটিতে মাটিতেও যেন যোগটা বজায় থাকে।